তো একটা দেশের প্রাইম মিনিস্টার, ডজন খানেক মন্ত্রী, পুলিশের বড় কর্তা প্রায় 100 জনের মতো, আর্মির জেনারেল, কয়েকটা গোয়েন্দা সংস্থার প্রধান একটা শত্রু দেশে পালায় গেছে, একটাই দেশে পালায় গেছে। তাহলে আপনার দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা কিছু আছে? আপনি ভাবেন তো যে পাকিস্তানের প্রেসিডেন্ট, মন্ত্রী, আইএসআই এর কয়েকজন চিফ, কয়েকটা জেনারেল ইন্ডিয়া পলায় গেছে, পাকিস্তান ভেঙে যাবে একেবারে। বাদ দেন, শুধু রয়ের চিফ বাংলাদেশে পলায় আসছে, তাহলে কি করতো ইন্ডিয়া? প্রফেসর ইউনূস 2বার বক্তৃতা দিল জাতিসংঘে, একবারও কইছে এই আর্গুমেন্টটা? দুনিয়াতে দ্বিতীয় কোন এক্সাম্পল আছে এরকম যে পুরা স্টেট মেশিনারিজ এর পুরা শিপ, গোয়েন্দা সংস্থা সহ, আর্মি জেনারেল সহ পালায় গেছে শত্রু দেশে? কোন দেশ মানতো এটা? হাউকা লাগাই দিত না আন্তর্জাতিক মহলে? আমাদের এক ভালসুন পররাষ্ট্র উপদেষ্টা আছে, সে বুড়া বয়সে নিজের সিভি কেমনে বড় করবে, সে ভারী করবে, সে ধান্দায় আছে। ইন্ডিয়ারে এই কইরায় দাবরানির উপরে রাখা যায়, কিছুই করে নাই। ভালো হয়েছে, তাতে কি লেভেলের অপদার্থ এগুলো, সেগুলো দেখতে পারতেছে পাবলিকে। তো এই যে জেনারেলদের পলায় যাওয়া, এটা কার দায়? মুজিব তো ওয়াকারের কাস্টডিতে ছিল, জেলে ছিল, আর ইয়ের মধ্যে সেখান থেকে পলায় নাই। কেউ জিজ্ঞাইছে তুমি কাস্টডিতে কেমনে পলাইলো? আকবর পলাইলো কয়েকদিন আগে, কবির পলাইলো, সে নাকি কয়েকবার রেখে করে আসছে, কবির যায় কলকাতায় যায়, শোনা যাইতেছে আমিনুলও পলাবে। তো সব করা পলানোর দায় তো ওয়াকারের, আর তো কারো না। এখন আবার আবদার তুলিছে এই সমস্ত জেনারেলদেরকে ক্যান্টনমেন্টের মধ্যেই রাখবে, একটা ভিআইপি মেসকে নাকি সাবজেল ঘোষণা করছে, ওইখানে থাকবে, উঠি থাকবে, খাবি দাবি ঘুমাবি, আবার উঠি থেকে আসবি। হাসিনার আমলে 10টা কষ্ট মামলায় এনএসআই এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম আব্দুর রহিম এবং ডিজিএফ এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাকুল হায়দার চৌধুরীকে কারাগারে রাখা হয় নাই, তাদের প্রিজন ভ্যান করে আদালতে আনা নেওয়া করা হয় নাই। প্রত্যেকটা নিউজ চ্যানেলে তো প্রচারিত হইতো সেটা। তখন তো সেনাবাহিনীর ইজ্জত যায়নি, এখন ইজ্জত চলে যাচ্ছে একেবারে। ওইগুলো তো ভুয়া মামলা ছিল, দুইজনে তো খালাস হয়ে গেছে। আইন অনুযায়ী কিন্তু এরা এখন আর সেনাবাহিনীর সদস্যই না, চাকরি চলে গেছে। তাইলে এটা ওয়াকারের ডাবল স্ট্যান্ডার্ড না? আমারে এসে ধরছে আমি নাকি কু কইরা ইয়ে করি। হাসিনা তো নিজেই কু উস্কে দিচ্ছে। এই যে দেখেন কি কয়, যা কিছু আছে তাই এখন নামতে হবে। আর এই সশস্ত্র বাহিনী আমি জানি না এদের কি, মানে আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম। শান্তিরক্ষা বাহিনীতে আমার সময় 1 নাম্বার ছিল বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ 3 নাম্বারে নেমে গেছে। আর যেভাবে সেনাবাহিনীকে ইউনূস ব্যবহার করেছে, তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতিসংঘে ওই সেক্রেটারি জেনারেলের যতই এনে টুপি মাথায় দিয়ে ইফতারি খাওয়াক, ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে। তাই ভবিষ্যৎটা কি, কতজন যে ফেরত আসবে তার ঠিক নেই। আমি তো বলে ঠিকঠাক করে দিয়েছিলাম, কিন্তু আজকে সেই শেষ। আর তারপর এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কিভাবে, কোন সাহসে তারা ওয়ারেন্ট ইস্যু করে? এত সাহস পায় কোত্থেকে? আবার সেটা প্রশ্ন। ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই? তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের দিয়ে রক্ষা হবে কীভাবে? ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী, নৌবাহিনী, প্রত্যেকেরই তো আমি আধুনিক সরঞ্জামাদি কিনে দিয়ে, কোথায় সাবমেরিন থেকে শুরু করে MiG-21 পর্যন্ত দিয়েছি। সশস্ত্র বাহিনী করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছেন, তারপর আমি কিনে দিলাম। হ্যাঁ, ওটা বোধহয় শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে, আর এখন আর তা হয় না, এটা হলো কথা। তো এইভাবে দেশের মানুষ, সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসনের আমাদের সেই সচিবরা, আরে তারা কাজ করছে বলেই তো দেশটা এত উন্নতি হয়েছে, নইলে কি এত তাড়াতাড়ি এত দেশের উন্নতি হয় নাকি? আজকে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। আবার শেখ রুমিনুর রহমান কইতেছে হাসিনারে পলায় যাইতে দিছে ওয়াকার, এটাও নাকি ক্রেডিট তার। হ্যাঁ, এই ক্রেডিটও সে ওয়াকারকে দিতেছে। যে পলিটিশিয়ান আর্মির হোকাতে তার রাজনৈতিক নেতা হওয়ার কোনো যোগ্যতাই নাই। পলিটিশিয়ান হিসাবে এরা আসলে আর্মির ক্ষতি করে। মানে স্পয়েলড বেবি দেখেছেন? স্পয়েলড বেবি মানে জানেন তো, বাপ মায়ের আশকারা পাইয়া বকে যাওয়া সন্তান। আর্মির অবস্থা হয়েছে তাই, আশকারা দিতে 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 এমন এক জায়গায় আসছে শাসন করার কেউ নাই। তো আর্মির উপরে সিভিল কন্ট্রোল নাই, সেই জন্য আর্মি যা খুশি তাই নিজেকে রাষ্ট্রের মালিক বলে মনে করে, যেহেতু তার হাতে বন্দুক আছে। কিন্তু এটাই বোঝে না যে বন্দুকটা দিছে তারা জনগণ। আর দেখেন
আর্মির গোলা বারুদের ফ্যাক্টরি, এটা কি বানাচ্ছে? ফার্নিচার বানাচ্ছে। দেখেন আমাদের গাজীপুরের ফ্যাক্টরি স্যার, বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ট্যাঙ্ক বানান, কামান বানান, ওটাও বানাচ্ছি স্যার। দেখিনি পর্যাপ্ত স্যার, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বানানো হয়েছে স্যার। এটা স্যার জিএমপি শোরুম আছে। হ্যাঁ, এটা শোরুম আছে আমাদের, হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে সিএসবি লিখতে ফাইল স্যার। আমরা এই প্রথমবারের মতো আমরা একটু চারিদিকে ঘুরে দেখেন and see the amount of changes that you need to do. You're probably 30 years behind. So you just need to catch up with the trend necessary. Or give it up, go and make cameras. বন্দুক বানান, কামান বানান, দেশের শক্তিশালী, ডিফেন্স শক্তিশালী, ডেটারেন্স বিল্ড করতে হবে। দেখে চোখ তুলে তাকাইতে সাহস না কন্ট্রাক্টারি করে আর্মি, মানে এদের কোনো লজ্জাও নাই। আবার জনগণের প্রভু হইয়া বসে। বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি আর্মিকে এই জায়গায় আনছে, সবার দায় আছে। আর্মিরা বুঝলে হয়, আপনাদের যে সৈনিক থেকে কাঠমিস্ত্রি বানাইছে, কন্ট্রাক্টর বানাইছে, বুঝবার পারছেন এবার? আর্মি মানে ফার্নিচার বানায়, কন্ট্রাক্ট নেয়। পলিটিশিয়ানরা তাদের উঠতে বসতে সালাম দেয়, আর সাংবাদিকরা তাদের ভয় পায়। এটা রাষ্ট্র না, এটা একটা দাস প্রথা। যমুনা টিভি একটা টক শো করেছে, উঠি শেখ রুমিনুর রহমান রে আনিছে। তো শেখ রুমিনুর রহমান কি কইছে আর উই যে পলিটিক্সের বুঝে না সেটা দেখাম। কিন্তু তার আগে এনা যমুনা টিভিরে ধরি। এই যে নিকল, তুমি যে এ ভালচুন আনিস আলমগীর আনিস, কি বুঝে আনিস বন্ডেয়া? তুমি এটা আওয়ামী লীগ আনবা তো আব্দুল নূর তুষার রে আনো, কথা কামাল রে আনো, মানে আমারে যে গেলাতে পারবে। এটাই যদি তোমার গেস্ট হওয়ার যোগ্যতা হয়, তাহলে ওই কাজটা কথা কামাল আর আব্দুল নূর তুষার আনিস আলমগীরের সাথে ভালো করতে পারবে। আনিস আলমগীর তো কথাই কইতে পারে না ঠিক মতো, গুছে যে একটা কথা কবি, একটা আর্গুমেন্ট তৈরি করবি, সেটাই তো কইতে পারে না। ও এটা থার্ড ক্লাস ব্যর্থ সাংবাদিক। ওর বেস্ট অ্যাচিভমেন্ট জীবনের হইতেছে মানব কণ্ঠ নামের এক নিম্নমানের পত্রিকার সম্পাদক ছিল। ওর খাইশ হইতেছে এইসব কইয়া আওয়ামী লীগের পক্ষে কথা কইয়া পাবলিকের গাইল খাবে, আমরা রেগে গিয়ে কিছু কমো, তারপর সেটা দেখায় অ্যাসাইলাম মারবে, অ্যাসাইলাম কবে জানকা খতরা। আমি অত বেকুব না, আমি তো ওক ধর্ম না, ধর্ম ড্যাভোডিল রে, একটা কচ্ছপের না কামড় দিয়া ধর্ম, চাকরি দিয়া পালিচ্ছে হোক। আর যমুনা টিভির ধর্ম, যমুনা টিভির চ্যানেলে আনিস আলমগীর আইনে ইউটিউব বন্ধে করণীয় কথা কইতেছে। শোনান এডিটর সাহেব। রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে, এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে। রাষ্ট্র সেটা করে নেই। এরা কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে, যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ কাউ করে। এদের একমাত্র শক্তি কি? 2-4টা ফলোয়ার। আপনি যখন চ্যানেল বন্ধ করবেন, ভারত সহ বিভিন্ন দেশে, আমেরিকাতেও আছে, আপনি যখন এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যেটা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা তৈরি করছে, সেটা আমি করি, যে করুক, আপনি করেন, চ্যানেল বন্ধ করতে হবে। আর এগুলো প্রচার করিচ্ছে যমুনা টিভি। তো এই প্রসঙ্গে একটা যমুনা টিভির গল্প বলি। হ্যাঁ, যমুনা টিভির মালিক পক্ষ শুনেন, আমার ছাত্র জীবনের গল্প। তখন এরশাদ বিরোধী আন্দোলন চলিচ্ছে, তো হরতাল হবে। তো আমরা সকালবেলা সব দল আছে পিকেটিং করিচ্ছি আর কি। তো আমি ওইখানে দলনেতা। তো ওইখানে কিছুক্ষণ পর আমাদের এক ছেলেবেলা এসে কইল যে জাসদ ছাত্রলীগের এক ছেলেরে দোকানদাররা ধরে রেখেছে, ব্যান্ডে রেখেছে নাকি। তো ছেলেটা আমার পিকেটিং টিমে ছিল, আমার পিকেটিং টিমে আরো অনেকেই ছিল, জাসদের ছেলে ছিল, ছাত্রমৈত্রীর ছেলে ছিল, ছাত্রলীগের ছেলেও ছিল। তো আমি গেলাম, তো দেখলাম ছেলেটাকে ধরে আটকে রেখেছে, ব্যান্ডে রাখিনি, আটকে রেখেছে আর কি দোকানের মধ্যে। তো কইলাম যে ভাই কি হয়েছে, আটকে রেখেছেন কেন? তো দোকানদার কইতেছে যে আপনাদের এই কর্মী আমাদের দোকানে এসে, দোকান খোলা আছে দেখে কয় যে তোদের। তো এখন আমরা ওর কেমন হবে? তো যমুনা টিভি, আপনি আনিস আলমগীর আইনে সব ইউটিউব চ্যানেল টেলেন বন্ধ করানোর কথা বলেন, সেটা আবার প্রচার করেন, তাই না? আপনারও তো ইউটিউব চ্যানেল আছে। তো ভাবেন না যে আমরা পাল্টা আপনার ইউটিউব চ্যানেল আর টিভি চ্যানেল বন্ধ করে দেওয়ার কথা কইব। আমরা অত বোকা না, আপনি তো ব্যবসায়ী, তাই না? আপনাদের অনেকের আবার রাজনৈতিক ক্ষমতা পাওয়ার ইচ্ছা হয়েছিল, আকাশে তুটিছিল। তো কি অবস্থা হয়েছে দেখেছেন তো, হ্যাঁ, কত বড় বড় ব্যবসায়ী।
তো ওই দোকানদারের মতো আপনাদের টিভি চ্যানেলে কিছু কইব না, টিভি চ্যানেল কেন রাখিছেন জানি তো, কই ধরে টান দিব টেরি পাবেন না, বুঝছাও, খালি আউ আউ করবেন। বাংলাদেশে ব্যবসাগুলো কি ধান্দা করে জানা আছে, ওই ওই মাঠে খেলে আসছি একদিন আমি। আপনার অ্যাকাউন্টসে বসলে 24 ঘন্টার মধ্যে বের করে ফেলবো কোনটি কোনটি ঘাপলা আছে, বুঝছাও। আমি একবার কামড়ায় ধরলে না সারণ পাইবেন না, আউ আউ করবেন। ফার্স্ট টাইম তাই সাবধান করে দিলাম, সেকেন্ড টাইম আমি মিস্টেক করলে গেলে সরি করানোর টাইম পাবেন না। যাই হোক, এবার শেখ রুমিনুর রহমানের প্রসঙ্গে আসি, রেগে গেছিলাম একটু। যাই হোক, তো রুমিন ফারানা কইতেছে যে মিথ্যা অভিযোগ আর মিথ্যা প্রপাগান্ডা করা হয়েছে। এডিটর সাহেব এটা শোনান। তিনি অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং তিনি নিজে পরিষ্কার বলেছেন এবং সেটা কাজে পরিণত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত করতে চান না। সে কারণেই গত 14 মাস তার উপরে নানান রকম মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, মিথ্যে প্রপাগান্ডা চালানো হয়েছে, সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল, অসভ্য, সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি, কিন্তু এখন হয়েছে। আচ্ছা নিকল, এবার তোমার কাছে আসি বন্ডি, একজন সাংবাদিক হিসেবে ইটি তোমার কি করণীয় ছিল বলো তো? কি বুঝতে পারিচ্ছ না? হ্যাঁ, ফাঁসি খেয়ে বসে আছো। তোমার করণীয় হইতেছে মিথ্যা অভিযোগ আর মিথ্যা প্রপাগান্ডা কি করা হয়েছে এটা জিজ্ঞেস করা ছিল। এটা উদাহরণ লাগবে তো। হ্যাঁ, মায়া মানুষ তো গালি দিতে পারি না, গালি দিলে তো তখন নারী হয়ে যাবে তোমরা সবাই। কিন্তু কি মিথ্যা অভিযোগ আর কি মিথ্যা প্রপাগান্ডা সেটা তো দেখানো উচিত না, জিজ্ঞাসা করা উচিত না? সামনে মাইক আছে, যা খুশি তাই কয়ে দেওয়া যায় এভিডেন্স ছাড়া। এই জন্য তোমাকে একটা টিভি চ্যানেলকে পুষে না। এত ইনভেস্টমেন্ট, এত তেল পুরে একটা শো করে, কত মানুষ, কত কিছু। আমি তো একটা মোবাইল সামনে রেখে ভিডিও করি, তারপরে তোমাকে একটা ভিউ হয় না কেন? কারণ বেগ কথা কও, সাংবাদিকতা শিখাইলাম তোমাক। জুলাই সনদ স্বাক্ষরের পর নানান হতাশা এবং নেতিবাচক আলোচনার মধ্যে কিছু সুখবরও আছে। এই সুখবর যেন বাস্তবায়ন হয় এবং হওয়ার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, জামাত কি তাহলে সঠিক সিদ্ধান্ত নিয়েছে জুলাই সনদে স্বাক্ষর করে? এটা একটু আমরা পুনর্মূল্যায়ন করার চেষ্টা করব। আমি ব্যক্তিগত আমার টেক এটাই যে যেহেতু জামাত দিনভর জামাতের সিগনেচার না করার কথা ছিল, এমনকি অনুষ্ঠানে যাওয়ার আগেও আমাদেরকে বলেছে যে যাই কিন্তু সাইন করব না, কিন্তু ওখানে বসে সাইনটা করে দিয়েছে। কেন করেছে? ইউনূস নিজে বলেছেন যে এটা বাস্তবায়ন হবে, আইনি ভিত্তি হবে, এটা নিশ্চিত থাকেন, আমি দায়িত্ব নিচ্ছি, সাইন করেন, করেছে, বিশ্বাস করেছে। এর মধ্যে কিছু কথা আছে। এনসিপির অবস্থান সবচেয়ে স্মার্ট, স্বাক্ষর না করার অবস্থান সবচেয়ে স্মার্ট, কোনো সন্দেহ নেই। এখন দেখেন, এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। একটা হচ্ছে যে জামাতের কেউ কেউ বলার চেষ্টা করছে যে এনসিপির কথায় জামাত সাইন করবে না, এনসিপির কথা তো জামাত চলে না, জামাত সাইন করেছে ঠিক আছে। আবার কেউ কেউ যেমন আপ বাংলাদেশ, তারা এনসিপি কে খোঁচায়, মানে ওটা হচ্ছে প্রতিযোগিতার রাজনীতি, কিন্তু যৌক্তিক অযৌক্তিক বিষয় নিয়ে আলোচনা করছেন না। জুলাই সনদের কি হবে এটা নিয়ে এখন পর্যন্ত আলোচনা দেখি না। জুলাই সনদ বাস্তবায়ন কোথায়? বাস্তবায়ন স্যার আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ একটা টিস্যু পেপার, এটা নিয়ে কথা নেই। কথা হচ্ছে যে এনসিপি জামাতের কথায় চলবে না, জামাত এনসিপির কথায় চলবে না, এনসিপি একলা হয়ে গেল, আপ বাংলাদেশ উগলে ফেললো, এই কথা, এইগুলোকে নিয়ে সীমাবদ্ধ। মানে পারস্পরিক প্রতিযোগিতা খোঁচা দেওয়ার কথা, কিন্তু জুলাই সনদ যেটা নিয়ে আমাদের মূল, সেটা নিয়ে কোনো কথা নেই। হোয়াটএভার। তো দর্শক, এই জুলাই সনদ সিগনেচার না করার স্মার্ট সিদ্ধান্ত এনসিপি নিতে পেরেছে। অনেকে বলছেন তাহলে আসিফ মাহফুজ এরা পদত্যাগ করছেন না কেন? পদত্যাগ করছেন না কেন? আসিফ মাহমুদ অফিসিয়াল প্রতিনিধি না, আমরা জানি তারা এনসিপি। আর সরকারের থেকেও অংশগ্রহণ না করা, এটা ওয়ান কাইন্ড অফ প্রতিবাদ। তো এখন সুখবর যেটা, জুলাই সনদের দিক নির্দেশনা বাংলাদেশকে পরিচালনা করবে, এটা আলী রিয়াজ স্যার বলছেন।
তো এটা একটা সুখবর যে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে, জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ চলবে, আমরা তো এটাই চাই। এখন জুলাই সনদের দিক নির্দেশনা বাংলাদেশ পরিচালনা করবে, এটা করতে হলে তো আলী রিয়াজের এই বক্তব্য বাস্তবায়ন করতে হলে তো জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে আগে। রাশেদ খান গণ অধিকার পরিষদের তারাও বলেছেন, তিনি বলছেন যে জুলাই সনদে আইনগত ভিত্তি দেয়া হবে। এর মানে সবাইকে প্রফেসর ইউনূস আশ্বাস দিয়েছেন। জুলাই সনদে আইনগত ভিত্তি তো বিএনপি চায় না, বিএনপি আইনগত ভিত্তি দিতে চায় সংসদে, সংসদের আগে তারা চায় না। গণভোট ওটা আবার সংসদে অনুমোদন করার পক্ষে তারা। এখন সব দলকে প্রফেসর ইউনূস আশ্বাস দিয়েছেন যে বাস্তবায়ন করব। তো এটা বিশ্বাস করেছে যে আমাদের সবার সাথে প্রতারণা প্রফেসর ইউনূস করতে পারবেন না। জামাতের বিরুদ্ধে জামাতকে অমুক তমুক সুযোগ পেলে বলে, ওতে ওদের ক্ষতি হয়, কিন্তু জামাত যদি টাইমলি ওদেরকে লোক সাপ্লাই দিয়ে কোনো আন্দোলন সফল করাতে পারে সেটা জামাতের লাভ। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা জামাতের একটা অর্জন। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের নেতৃত্ব কিন্তু জামাত দেয়নি, জামাত লোক সাপ্লাই দিয়েছে, নেতৃত্ব দিয়েছে হাসনাত আব্দুল্লাহ, শরীফ ওসমান হাদি এরা। তো ওরকম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ অবরোধ, যমুনা অবরোধ এরকম কোন কর্মসূচি আসলে এটা বাস্তবায়ন করার মতো লোক তো আবার এনসিবির নাই, ওটা আছে জামাতের। তো জামাত লোক দিয়ে পুরো ঢাকার শহর অচল করে দেওয়ার কর্মসূচি যদি ওরা দেয়, জুলাই যোদ্ধারা দেয়, জামাত যেন হেল্প করে, এটা হবে জামাতের স্মার্ট পলিসি। ওরা যদি হেল্প পাওয়ার পর গালিও দেয়, দেখ, যদি অস্বীকারও করে যে না আন্দোলন আমরা করেছি, করুক, জাতি তো দেখবে। আর জামাত কিছু ছবি টবি রেখে দেবে, যথেষ্ট। ওদের কথা তো কেউ বিশ্বাস করে না, কিন্তু ওদের গুরুত্ব আবার আছে। তো এটা হচ্ছে ওভারঅল ভালো খবর যে শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন হতে পারে। আর বাস্তবায়ন হলে জামাতের সিদ্ধান্ত সঠিক হিসেবে প্রমাণিত হবে। জামাত যদি, আমি যে এই থিওরিটা বললাম যে ভিতর থেকে চাপ দেবে আর বাহির থেকেও এনসিপি আন্দোলন করলে ওদেরকে লোক সাপ্লাই দিবে। তা আমি যেটা বলেছি আরেকটা আলোচনায় যে এনসিপি সাইন করে নাই, এটাও ঠিক আছে, তারা রাজপথে আন্দোলন করে বাস্তবায়ন করতে বাধ্য করবে, তারপরে সাইন করবে, ঠিক আছে। আর ক্রেডিটটা এনসিপি নিতে পারবে যে আমরা সাইন না করে আন্দোলন করে বাস্তবায়ন করিয়েছি, দেখছো, ভালো, এটা স্মার্ট সিদ্ধান্ত। এদিকে জামাত সহ অন্যান্য এবি পার্টি সবাই সাইন করেছে, তারা সিগনেটরিজ হিসাবে ভিতর থেকে চাপ দিয়ে, মানে এনসিপি চাপ দিবে বাইরে থেকে, আর জামাত এরা ভিতর থেকে চাপ দিবে, স্বাক্ষরকারী হিসাবেও চাপ দিবে যে আমরা স্বাক্ষর করেছি, আমাদের নৈতিক দায়বদ্ধতা আছে, তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। ওরা স্বাক্ষর করে নাই যে আমরা সাইন না করলে তো আপনার এই জুলাইয়ের নেতৃত্ব দানকারীদের বাদ দিয়ে আপনি কিসের জুলাই সনদ, অথবা আমরা আন্দোলন করছি আমাদেরটা মেনে নেন, নাইলে কিন্তু এটা লেজিটিমেসি থাকে না। এটা বহুমুখী চাপ, চারদিক থেকে একটা চাপ জুলাই সনদ বাস্তবায়নে আসতে পারে। এই দিক থেকে এটাও একটা সুখবর। আমরা এই হতাশার মধ্যে নেতিবাচক নানান বিষয়ের মধ্যে এটাকে ইতিবাচক করতে চাই, সম্ভব। তা রাশেদের এই কথাটা তাৎপর্যপূর্ণ, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া হবে, এটা তার বিশ্বাস এবং ইউনূস আশ্বস্ত করেছেন। যদি আইনি ভিত্তি দেওয়া হয় তাহলে জামাতের সিদ্ধান্ত সঠিক ছিল, আর আইনি ভিত্তি আদায় করতে না পারলে জামাতের সিদ্ধান্ত ভুল। তবে ওই যে বললাম, সাইন করে সিগনেটরি হিসেবে তেমন কিছু করতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে যদি বাধ্য করার প্রয়োজন হয়, বাধ্য করতে পারবে রাজপথে। এখন জামাতের সামনে উপায় আছে, এনসিপি যখন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করবে, লোক সাপ্লাই দেওয়া। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হয়েছে, লোক সাপ্লাই দিয়ে জামাত সফল করে দিয়েছে। যদিও এনসিপি জামাতের সাথে গাদ্দারি করেছে, জামাতকে গালাগালি করেছে, ইত্যাদি ইত্যাদি, এটা ভিন্ন আলোচনা। ওটা করুক, এটা তো ওদেরই ক্ষতি। এই যে জামাত শিবিরের পিছনে লেগে নাহিদ সাদিক কায়েমের পিছনে লেগেছিল যে ভিপি বানাবে নাহিদের লোককে, সাদিক কায়েমকে না, এতে ওরা ওদের ভোট সাপোজ 2-3 হাজার ভোট ছিল, ওরা ভোট 1000 পায়নি। ওদের জামাত বিরোধিতা, এই নগ্ন, এই অকৃতজ্ঞ আচরণের কারণে এই যে আব্দুল কাদের 9 দফার বাহক, আর শিবিরের ক্রেডিটই প্রথমে স্বীকার করে তারপর স্বীকার করে না, এ কারণে ছেলেটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ভোট পায়নি। আমি বলেছি না, একটা ইতর শ্রেণী, 3rd ক্লাস ছেলে, ও কোনো ভোট পাবে না, লজ্জাজনক ভোট পেয়েছে। ও ক্যাম্পাসে মুখ দেখায় কিভাবে আমি জানি না, ওরা কেউ সমর্থন করে। তো এটা হচ্ছে বাস্তবতা দর্শক।